প্রফেসর ইমনের কথায় খুব একটা পুলকিত হলেন বলে মনে হলো না। তিনি দায়ছাড়াভাবে অদিতির দিকে একবার চেয়ে আবার ইমনের দিকে তাকালেন। ধ্রুবর যাওয়ার কথা এক বিন্দুও পাত্তা না দেওয়ার ভান করে বললেন, যাও দেখো সে রাজি হয় কিনা। মন্ত্রী ছেলেকে তো আমার কিছু বলার সাধ্য নেই। সে রাজা, আমরা তো প্রজা মাত্র। যাও বলো এখন। আমার কাজ ঠিক মতো হলেই আমি খুশি। ইমন মাথা নিচু করে সালাম দিল। প্রফেসর চলে গেলেন। ধ্রুব যাবে শুনে অদিতি কোণঠাসা হয়ে দাঁড়িয়েছিল ইমনের সাথে। ইমন ধ্রুবকে ডাকল। এই যে আমাদের ধ্রুব, আসুন তো এদিকে। ইমনের কণ্ঠ ফুরফুরে, মেজাজ আজ ভীষণ আমেজে আছে মনে হচ্ছে। যেন দুজন মানব মানবীর মধ্যে প্রেম করিয়ে দেওয়ার মতো মহৎ কাজ করতে পেরে সে অত্যন্ত গর্বিত। ধ্রুব ইমনের এভাবে ন্যাকামো করে ডাকাতে বড্ড বিরক্ত হয়ে তাকালো। ভ্রুকুচকে এগিয়ে এসে দাঁড়ালো ইমনের সামনে। পাশে অদিতি দাঁড়িয়ে আছে। ধ্রুব ওর দিকে একবার চেয়ে ইমনকে বলল। সবার সামনে ন্যাকামো না করলে চলে না তোর। ইমন দাঁত কেলিয়ে হেসে অলক্ষ্যে অদিতিকে ইশারা করে বলল, ওর কানের কাছে ফিসফিস করে বলল। তোর প্রেমের জন্য রাস্তা ক্লিয়ার করছি বেড়া। ও অদিতি রেস্টুরেন্টে যাবে বিরিয়ানির প্যাকেট আনতে, তুই ওরে কোম্পানি দিবি। ধ্রুব কান সরিয়ে ফেলল ইমনের কাছ থেকে। অদিতির দিকে ভ্রু বাঁকিয়ে চেয়ে বলল। তুমি রেস্টুরেন্টে যাচ্ছ? অদিতি ঢোক গেলে আস্তে করে মাথা নাড়ল। জি। ধ্রুব ইমনের দিকে তাকাতেই ইমন চোখ টিপল। রাস্তা ক্লিয়ার। ধ্রুব ইমনের এমন অদ্ভুত রকম ন্যাকামো দেখে চোখ উল্টে ফেলে হতাশ শ্বাস ছাড়ে। তারপর নিজেও ন্যাকামোর চূড়ান্তে গিয়ে অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলল। তো তুই জানা আমাকে টানছিস কেন এখানে? অদিতি অবাক হলো। ধ্রুব কি ওর সঙ্গ চাইছে না? ওর বুকটা মুচড়ে উঠল হঠাৎ যেন। ইমন ধ্রুবর হঠাৎ বদলে যাওয়া দেখে যার বড়নাই অবাক হলো, বলল। তুই যাবি না? ধ্রুব ভ্রু বাঁকালো, ইশারা করলো কিছু। ইমন সঙ্গে সঙ্গে শুধরে গিয়ে বলল। না রে, আমার কাজ আছে। ওই গেটের দিকে নজর দিতে হবে এখন। ফুল, বেলুন না কি কে যেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। প্রফেসর থাকতে বলেছে। ধ্রুব ইমন অদিতির আড়ালে একে অন্যের দিকে চেয়ে হেসে উঠল নিঃসন্দেহে। ইমন এটা বলার পরপরই দৌড় লাগালো সামনে। ও যেতেই ধ্রুব ওর ডান হাতটা জেন্টলম্যানের মতো সামনে এগিয়ে ইশারা করে বলল। লেডিজ ফার্স্ট। অদিতি ধ্রুবর হাতটা দেখল, যা ধ্রুব রাস্তার দিকে ইশারা করে আছে। অদিতি মনে মনে আরও একবার ভীষণ মুগ্ধ হলো। ও মৃদু হেসে আবার দ্রুত হাসি লুকিয়ে ফেলে এগিয়ে গেল সামনে। ধ্রুব হাত আবার সরিয়ে নিয়ে পেছন পেছন হাঁটছে। রেস্টুরেন্টের পাশেই যেহেতু, ওরা হাঁটছে দুজন ফুটপাত ধরে। অদিতি বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কেউ কেউ ওদের দেখছে। ধ্রুব হয়তো সেটা লক্ষ্য করলো। ও সামনের রাস্তার দিকে চেয়েই হেঁটে হেঁটে বলে উঠল। তুমি কোনো সেলিব্রিটি নও যে সব জায়গায় মানুষজন তোমার ছবি তোলার জন্য ডেসপারেট হয়ে থাকবে। ধ্রুবর আচমকা বলা কথায় চমকে উঠল অদিতি। লজ্জায় পড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজতে গুজতে নিচু গলায় বলল। তেমনটা নয়, আমি তো এমনি। বাবাকে অনেক ভয় পাও, রাইট? ধ্রুবর নির্বিকার গলা। অদিতি অবাক হলো। ধ্রুবর ফ্যামিলির সম্পর্কে এসব কিভাবে জানে? অদিতি ধ্রুবর দিকে অবাক চোখে চেয়েছিল। ধ্রুব সেটা বুঝতে পেরেছে হয়তো। ও অদিতির দিকে তাকালো এতক্ষণে, বলল। অবাক হবার কিছু নেই। যেদিন গুজব শুনে কেটে কেটে আমার কাছে এসেছিলে সেদিনই বুঝেছিলাম। অদিতি এবার মৃদু হাসলো। হাঁটতে হাঁটতে আনমনা হয়ে জবাব দিল। আমার ব্যবহারগুলো হয়তো মানানসই নয় সব জায়গায়। বারবার আপনাদের অপ্রস্তুত করেছি আমি, কিন্তু এই ব্যবহারগুলো আমার ইচ্ছাকৃত নয়। আমি ঢাকা শহরের সঙ্গে এখনো ফিট হতে পারিনি সম্ভবত। ঢাকা শহর নাকি বয়েজদের সঙ্গে? ধ্রুবর গম্ভীর কণ্ঠ। অদিতির থামলো, কি বলবে ভেবে পেল না। বোধহয় ও লজ্জিত ভঙ্গিতে শাড়ির কুচি সামলে নিতে নিতে বলল। হ্যাঁ, হয়তো ওটাই। না বুঝলেও ধ্রুব মনে মনে ভীষণ স্বস্তি পেল। ওর মতোই ওর গার্লফ্রেন্ডও একই আচরণের বৈশিষ্ট্যের হবে। ধ্রুব ইয়ামিন এত পপুলার হওয়া সত্ত্বেও নিজের হীনমন্যতা, নিজেই নিজেকে ছোট করে দেখার জন্য আজ অবধি কোনো মেয়ের কাছে ঘেঁষেনি। ওর গার্লফ্রেন্ডও হবে তেমনই। বাবার ভয়ে আজ অবধি ও কোনো ছেলের পাশে ঘেঁষেনি। ধ্রুব নিজেই নিজেকে খুশি হয়ে মনে মনে বাহবা দিল। হীরা জুটিয়েছে ওর নিজের জন্য। ধ্রুব রেস্টুরেন্টের দরজা খুলে অদিতিকে ইশারা করলে আগে ঢোকার জন্য।
ও ধ্রুবর চোখে একবার চেয়ে দেখল। ধ্রুব হাত দিয়ে দরজা খুলে রেখে চোখের ইশারায় অদিতিকে আগে ঢোকার জন্য ইশারা করছে। মনে মনে ও খুব মুগ্ধ হলো আরেকবারের মতো। ধ্রুবর থেকে চোখ সরিয়ে ভেতরে ঢুকলো। ধ্রুব তারপর দরজা ঠেলে অদিতির পেছন পেছন রেস্টুরেন্টে ঢুকলো। সেখানে অদিতির কিছুই করা লাগলো না। ধ্রুব নিজেই পেমেন্ট করে বিরিয়ানির প্যাকেটগুলো দুটো বড় পলিথিনে নিয়ে নিল। অদিতির ক্যারি করতে চেয়েছিল ব্যাগ, ধ্রুব মানা করে বসেছে। অগত্যা অদিতি থেমেছে। এবার দরজা খোলার সময় ধ্রুব দাঁড়িয়ে পড়ল, ওর হাত দুটো বাঁধা, পলিথিন হাতে। ধ্রুব কাচুমাচু ভঙ্গিতে অদিতির দিকে তাকালো। অদিতি হেসে উঠল নিঃশব্দে। রাজার বড়াই এখানেই শেষ তবে। অদিতি আলগোছে এগিয়ে গিয়ে নিজেই দরজা খুলে দিল। তারপর ইশারা করলো ধ্রুবকে আগে যেতে। ধ্রুব এগিয়ে গেল আগে। অদিতি দরজা আটকে পেছনে পেছনে এগুলো। ধ্রুব একা একা এত কিছু বইছে। এভাবে অদিতির কেমন একটা লাগছে। ও তাই আবারও জোর করল। পলিথিন আমার কাছে একটা দিন, দুটো একা সামলাচ্ছেন? ধ্রুব হাঁটার মধ্যে নিজের মতো করেই জবাব দিল। মেয়েরা ব্যাগ ক্যারি করে না, ওসব আমাদের কাজ। অদিতি হেসে উঠল, যেন কৌতুক শুনছে। ও যেহেতু ধ্রুবর পেছনে হাঁটছে তাই ধ্রুব দেখতে পেল না ওর হাসি। অদিতি কৌতুক ভরা হাসি ঠোঁটে টেনে রেখেই হাঁটতে হাঁটতে বলল। মেয়ে ছেলেদের এই নিয়ম কি কোথাও লেখা আছে? ধ্রুব হাঁটতে হাঁটতে জবাব দিল। ওগুলো আমার ভাবনা। আমি আমার মাকে কখনো ব্যাগ বইতে দেখিনি। আমি না হয় উনি বইতেন। উনি? অদিতি চিনতে পারল না। ধ্রুব এবার হাঁটার গতি কিছুটা কমালো, গম্ভীর স্বরে ছোট করে জবাব দিল। মাই বায়োলজিক্যাল ফাদার। অদিতি অবাক হলো। হয়তো বুঝতে পেরেছে ধ্রুব কোনো কারণে তার মন্ত্রী বাবার প্রতি অসন্তুষ্ট। এই সেন্সিটিভ ব্যাপারে গভীর যাওয়া ঠিক হবে না। তাই ও এ ব্যাপারে তেমন কথা বাড়ালো না। ওরা প্রায় চলেই এসেছে ভার্সিটির কাছে। ভার্সিটি এরিয়ায় আসতেই ধ্রুবকে ও সালাম দিতে শুরু করেছে। ধ্রুব ওদের দিকে একবার চেয়েই চোখ সরিয়ে নিচ্ছে। অদিতি দেখছে আশেপাশের মানুষ ওকে ধ্রুবর সঙ্গে দেখে বাঁকা নজরে দেখছে। এতক্ষণ কোনো এক অজানা কারণে স্বাভাবিক থাকলেও এবার যেন অদিতির হুঁশ ফিরল। ও নিজের মাথায় শাড়ির আঁচল তুলে নিল দ্রুত, মুখ আঁচলের এক কোণায় লুকিয়েও নিল। ধ্রুব বিরিয়ানির পলিথিন বেঞ্চের উপর রাখতে রাখতে কেন যেন অলক্ষ্যে অদিতির দিকে তাকালো। অদিতি তখন শাড়ির আঁচল মাথায় তুলে ইতিউতি দেখছিল। ধ্রুব থমকে গেল যেন, অবাক হয়ে শাড়ির আঁচল মাথায় তুলে রাখা অদিতির দিকে চেয়ে রইল হা হয়ে। নীল শাড়িতে আঁচল মাথায় তোলা অবস্থায় অসম্পূর্ণ বউ দেখাচ্ছিল ওকে তখন। ধ্রুব সামনাসামনি অদিতির এমন মারাত্মক রূপ কখনোই দেখেনি। সব সময় ঢিলে সালোয়ার কামিজে ঢেকে থাকা অদিতির এমন ভুবন মোহিনী সৌন্দর্যে থমকে রইল যেন ধ্রুব। অদিতি চলে যাবে কিনা ভাবছিল তখন। এখনও কাজ বাকি, প্যাকেটগুলো ওদেরই সার্ভ করতে হবে। একটা মানুষ শুরু থেকে এত কাজ করছে, তাকে এভাবে অর্ধেক কাজের মধ্যে রেখে চলে যাওয়াটাও তো অনুচিত। তাই ও সেভাবেই দাঁড়িয়েই রইল। অথচ ভয় এখন কাটেনি ওর। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সবাই যেতে যেতে একবার হলেও ধ্রুব অদিতির দিকে চোখ যাচ্ছিল। অদিতি সেটা বুঝতে পারছে। মূলত এজন্যই অদিতি আরও কোণঠাসা হয়ে গেছে। ধ্রুবর এসবে মনোযোগ নেই। ওর সম্পূর্ণ ধ্যান ধারণা অদিতির সরলতায় ঘেরা মুখের উপর এসে আটকে গেছে। আচমকা ধ্রুব এক অদ্ভুত কাজ করে বসল। অদিতির চোখের দিকে চেয়ে নিজের মতো করেই স্প্যানিশ ভাষায় বলেও বসল। এ কি বলছে ও? ধ্রুব কথাটা বলে নিজেই থতমত বনে গেল। ওর মস্তিষ্ক যেন এবার সচল হলো। অদিতি কথাটা শুনে ফেলেছে। ও ভ্রু কুঁচকে ধ্রুবর দিকে চেয়ে বলে উঠল। জি? কিছু না। ধ্রুব অদিতির দিকে পিঠ দেখিয়ে তড়িঘড়ি করে পলিথিন থেকে প্যাকেটগুলো বের করা শুরু করেছে। অথচ অদিতি বুঝতে পেরেছে ধ্রুব কিছু একটা বলেছে ওকে, চাইনিজ ভাষায় কি যেন। ধ্রুবকে তাড়াহুড়ো করে কাজ করতে দেখে ও আর সেটা নিয়ে ঘাটালো না। কাজে হাত লাগালো ধ্রুবর সঙ্গে। ওদিকে দূর থেকে সৌরভ, ইয়ামিন, ধ্রুব অদিতির দিকে চেয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে। ওরা কাজ করছে, একে অপরের এতটা কাছে থাকছে। এসব কিছুই সৌরভের চক্ষু শীতল করেছে যেন। উনি একসময় পাশে থাকা সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন। এটাই কি ওই মেয়ে? জি স্যার। মেয়েটার বাড়ির নামধাম বের করো। আমি চাইছি দ্রুতই বিয়ের প্রস্তাব নিয়ে যেতে মেয়েটার বাড়িতে। ধ্রুবকে এবার আমি সারপ্রাইজ দিতে চাইছি রাহুল। আমার ছেলেটার খুশি আমি দ্রুত নিজের দুই চোখে দেখতে চাইছি। ছেলেটা আমার বড্ড একরোখা গম্ভীর, হয়তো মুখ ফুটে পছন্দ বলবে না কোনোদিন,
তবে বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, বলো। তুমি সব ব্যবস্থা করে ফেলো দ্রুত। ওকে স্যার। রাতের আধার ধীরে ধীরে বাড়ছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই তখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরছেন। সবেমাত্র অনুষ্ঠান শেষ হয়েছে। কজন ছাত্রছাত্রী মিলে স্যারের আদেশে ক্যাম্পাস পরিষ্কার করছিল। ধ্রুব তখন এক প্রকার হাওয়া বলা চলে। কোথায় গেছে কে জানে। অদিতি তখন ভাগে পড়া কাজগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে অবস্থা। হঠাৎ ওর পেছনে এসে দাঁড়ালেন ধ্রুবর বাবা সৌরভ ইয়ামিন। অদিতির সঙ্গে আলাদা করে দুটো কথা বলবেন ভেবেই সবাই চলে গেলেও এতক্ষণ ধরে বসেছিলেন ধ্রুবর বাবা ডাকলেন পেছন থেকে। শোনো মেয়ে, অদিতি ব্যাগ গোছাতে গোছাতে পেছন ফিরে তাকালো। সৌরভকে দেখেই ও রীতিমতো চমকে ওঠে। ব্যাগ ট্যাগ ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রধান অতিথি স্বয়ং তাকে ডাকছে। অদিতি কিছুটা গুটিয়ে গেল, যেন একথা চিন্তা করে। ও তখনও ধ্রুবর বাবাকে চেনে না। ও শুধু চিনে সৌরভ ইয়ামিন, যে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন। সৌরভের ডাকে অদিতি 7-5 চিন্তা করে এগিয়ে গেল। গলার স্বর নিচু রেখে বলল, আসসালামু আলাইকুম স্যার। ধ্রুবর বাবা অদিতিকে জহুরি চোখে আগাগোড়া দেখলেন। বাবা হিসেবে ওনার ছেলেকে তো উনি চেনেন। চূড়ান্ত বেয়াদব, উগ্র, বকাটে একটা ছেলে কেমন মেয়েকে ভালোবেসেছে সেটা উনি একবার পরীক্ষা করে দেখে নিচ্ছেন। নীলরঙা শাড়ি পরা, মোটামুটি ছিমছাম গড়নের একটা মেয়ে। মুখে আজকাল যুগের ছেলে মেয়েদের মতো একগাদা মেকআপ নেই, সামান্য কাজল চোখে। মুখের আদল ভারী মিষ্টি, সরল ভীষণ। এই অনুষ্ঠানে অনেকে মেয়ে ছেলে শাড়ি টাইট ফিট করে পরে এসেছিল আজ। কজন কোমর দেখিয়ে নেচেছেও সবার সামনে। অথচ এই মেয়ের এতটা মার্জিতভাবে শাড়ি পরা ওনাকে ওনার মরহুম স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে আজ। কারিশমা এভাবেই গা ঢেকে কোমরের দিকের শাড়িতে ডজন সেফটি পিন লাগিয়ে মার্জিতভাবে শাড়ি পরত। আজ অবধি কেউ বলতে পারেনি কারিশমার গায়ের বাঁক কেমন ছিল। এতটাই মার্জিত ছিল সে। এই মেয়েটাও তেমনই অত্যন্ত মার্জিত। আজকাল ঢাকা শহরের কিছু বকে যাওয়া মেয়ের ন্যায় নয়। ব্যাস, সৌরভের বাবা মনটা অদিতিকে দেখে ভীষণ তুষ্ট হলো। সম্ভবত ছেলের বউ হিসেবে অদিতির মধ্যে নিজের স্ত্রীর গুণগুলো উনি দেখেছেন। সৌরভ কণ্ঠে মায়া ঢেলে বললেন, কেমন আছো তুমি মা? অদিতি অবাক। উনি অদিতির ভালো মন্দ কেন জিজ্ঞেস করছেন? তবুও সম্মান রক্ষার্থে অদিতি জবাব দিল, জি ভালো স্যার। আপনি? সৌরভ যার পরনাই খুশি হলেন অদিতির আলাপে। হাসি হাসি মুখে জবাব দিলেন, ভালো আছি মা। তোমার বাড়ি কোথায়? অদিতি তখনও অবাক। ও জবাব দিল। লক্ষ্মীপুর। সৌরভ চমকে উঠলেন, জিজ্ঞাসা করলেন, লক্ষ্মীপুরের কোথায়? অদিতি জবাব দিল, ইসলামপুর স্যার। সৌরভ হুট করে কিছু যেন মনে পড়ে গেল। উনি বিস্মিত হয়ে বললেন, আরে ওখানে তো আমি গিয়েছিলাম একদিন আমার জোয়ান বয়সে বন্ধু বান্ধব নিয়ে। আমার একটা প্রজেক্টের কাজ ছিল তোমাদের গ্রামে। গ্রামটা অনেক সুন্দর ছিল, আমরা ভীষণ এনজয় করেছিলাম। অদিতি অবাক হয়েছে বটে। দুনিয়াটা আসলেই গোল। ও ভদ্রতার খাতিরে বলল, আরেকবার ওইদিকে গেলে আমাদের বাড়ি যাবেন স্যার। সৌরভ যেন হাতে চাঁদ পেলেন। খুশিতে গমগম করে উঠে বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার বাবার নাম, বাড়ির ঠিকানাটা দিও। আমি ওদিকে বেড়াতে গেলে তোমাদের বাড়িতে ঘুরে আসতে চাই। পুরোনো দিনটা আবার ফিরে পেতে কার না ভালো লাগবে। অদিতি এবার কিছুটা হীনমন্যতায় ভুগতে লাগলো। ওদের ওই অত ছোট বাড়িতে এত বড় গণ্যমান্য মানুষ যাবেন। ওদের বাড়িতে গেলে ওরা তো সেভাবে ওনার খেয়ালই রাখতে পারবে না। অদিতি কিছুটা দোনামোনা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এলো ওদের দিকে। সৌরভ আগ বাড়িয়ে অদিতিকে কিছু বলতে যাবেন। ধ্রুব তখন ওদের সামনে দাঁড়ালো এসে। ওর শ্বাস প্রশ্বাস অশান্ত, চোখ দুটো মারাত্মক লাল। অদিতি সৌরভের দিকে চেয়ে যেন ফুঁসছে। ওদের কাছে এই শুরুতেই অদিতিকে দিল এক রাম ধমক। অদিতি, জাস্ট লিভ। হঠাৎ ধ্রুবর এত বড় ধমক খেয়ে অদিতি রীতিমতো চমকে উঠে তাকালো ওই গুরু গম্ভীর একরোখা রাগান্বিত ধ্রুবর মুখের দিকে। সৌরভ নিজেই অবাক। ধ্রুব পারে না এক্ষুনি অদিতিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। অদিতি অবাক হয়ে সৌরভের দিকে একবার চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। বলতে চাইল যেন কিছু। আপনি? উনি এসেছেন? অদিতিকে কিছুই বলতে দেয়া হলো না। ধ্রুব চোখ বুজে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেকে শান্ত করার খুব চেষ্টা চালালো। পরপর চাপা স্বরে রাগী কণ্ঠে এটুকু বলল, আই সেড লিভ রাইট নাও।
ধ্রুবর এমন অদ্ভুত ব্যবহারগুলো অদিতির কাছে সম্পূর্ণ নতুন। ধ্রুব ওর মতো স্বল্প পরিচিত এক মেয়ের সঙ্গে এভাবে কথা বলছে ভাবতেই অবাক হচ্ছে অদিতি। অদিতি অপমানিত ভঙ্গিতে সৌরভের দিকে তাকালো। ভদ্রলোকের মুখটা শুকনো লাগছে, ভয়ঙ্কর অপমানিত বোধ করছেন যেন। অদিতি বুঝত না ধ্রুব হঠাৎ এমন করে রেগে গেল কেন, তাও একজন গণ্যমান্য অতিথিকে অপমান করছে। অদিতি ধ্রুবর রক্তচক্ষু দেখে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সৌরভকে আস্তে করে সালাম করে চলে এলো সেখান থেকে। ও যেতেই ধ্রুব এবার লাল চোখ নিয়ে দৃষ্টি ফেলল সৌরভের দিকে। ধ্রুব যেন নিজের মাঝেই নেই, কিছু একটা হারিয়ে ফেলার ভয়ে ও নিদারুণভাবে জর্জরিত। সৌরভ ছেলের কাজে কিছুটা বিরক্ত হয়ে বলেন। আমরা কথা বলছিলাম। ধ্রুব হাসল অতিষ্ঠ ভঙ্গিতে, কোমরে এক হাত রেখে আরেক হাতে বাম চোখ ডলে আবার সৌরভের দিকে তাকালো, তারপর তাচ্ছিল নিয়ে বলল। কথা বলছিলেন অদিতির সঙ্গে? কেন, হঠাৎ ওর সঙ্গে কি আপনার পছন্দ হয়েছে? ওকেও বিয়ে করতে চাইছেন? সৌরভ নিজের ওরসজাত সন্তানের মুখে এমন সস্তা ছোটলোকি কথা শুনে ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেলেন। ছেলের মুখে ছেলের বউ নিয়ে এমন কথায় তার কান থেকে ধোঁয়া বের হতে লাগলো। উনি এত বড় কথা সহ্য করতে পারলেন না, আঙুল উঁচিয়ে শাসিয়ে উঠলেন ছেলেকে। ভদ্রভাবে কথা বলো ধ্রুব, ও আমার মেয়ের বয়সী। ধ্রুব হাসে, ভ্রু বাঁকিয়ে নিজস্ব ভঙ্গিমায় বলে। মিস ত্রিনাও তো আমার জানা মতে তোমার মেয়ের বয়সী ছিল, রাইট? ওকে বিয়ে করতে পারলে অদিতি কেন হয়? সৌরভ চোখ রাঙালেন, বললেন। তৃণা মোটেও মেয়ের বয়সী ছিল না, ওরা আমার এজ গ্যাপ সবে 13 বছর, যেখানে তোমার আপন মায়ের সঙ্গে আমার বয়সের গ্যাপ ছিল 10 বছর। রাগে বিবেক হারিয়ে ফেলো না ধ্রুব। ও, উপস, ভুল হয়ে গেল। ধ্রুব হাসে, যেন মশকরা করছেন সৌরভ ওর সঙ্গে। সৌরভ নিজের রাগ সামলালেন। ছেলের এমন উচ্ছৃঙ্খল আচরণের জন্য যদি কেউ সবচেয়ে বেশি দায়ী হয় তবে সেটা উনি নিজে। কথাটা আর কেউ না জানুক, উনি তো জানেন। তাই উনি ধীর গলায় ছেলের ভুল বোঝাটা শুধরে দিতে চাইলেন, বললেন। তোমার জন্য অদিতির বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছিলাম ধ্রুব। ধ্রুব হতভম্ব হয়ে তাকালো সৌরভের দিকে, চূড়ান্ত অবাক হয়ে বলল। তোমাকে কোন ব্লাডি রাস্কেল বলেছে আমি অদিতিকে বিয়ে করতে চাই? সৌরভ বললেন। বাবা হই আমি তোমার, তোমার চোখ দুটো আমার চেনা আছে। বাবা হই? ও গড! ধ্রুব আবারও কপাল চুলকে অদৃষ্টভাবে হাসে, তারপর বহু কষ্টে হাসি থামিয়ে বলে বসল। বাবা যদি হতেই তাহলে আমার মা অসুস্থ থাকা অবস্থায় পরকিয়া করে বেড়াতে না। আমার মা ক্যান্সারে বিছানায় শুয়ে কাতরে যাচ্ছিল, আর তুমি তার ওই নাজুক অবস্থাতে ঘরের বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিলে। হতভম্ব ছেলের এহেন বিশ্বাসে তিনি বিস্ময় নিয়ে বললেন। আমি কি পরকীয়া করিনি? তৃণার সঙ্গে আমার দেখা হওয়া অনেক আগে হলেও আমি তোমার মায়ের মারা যাওয়ার পরকে ভালোবেসেছি। ও কখনোই তোমার মা জীবিত থাকা অবস্থায় আমাদের দুজনের মাঝে আসেনি। ধ্রুব হাসলো টিটকারি করে বলল। ও, তাই তো, তাই তো মা মারা যাবার 2 মাস পরেই আমার ঘরে সৎ মা এমনি এমনি এসে গেছিল, রাইট? সৌরভের রাগ লাগছে, তবুও আজ সব বলা দরকার এই ভেবে বললেন। বিয়েটা আমি তোমার ভালোর জন্যই করেছি ধ্রুব, তুমি সেটা জানো। আমাদের ঘরটা নারীবিহীন উচ্ছিন্নে চলে যাচ্ছিল, তুমি বিপদে চলে যাচ্ছিলে, তাই আমি আমাদের সবার কথা ভেবেই। ধ্রুব সৌরভের দিকে চেয়ে চেঁচিয়ে ওঠে এবার। না, তুমি শুধু স্বার্থপরের মতো নিজের চিন্তা করেই বিয়ে করেছিলে। আমাকে এখানে খবরদার টানবে না। আমার ভালো তুমি কোনোদিনই চাওনি। সবার মধ্যে এভাবে চিৎকার করে বলা কথায় সৌরভ লজ্জায় আশেপাশে তাকালেন, কেউ নেই এদিকে। তবুও তিনি আর ভরা মজলিসে অপমানিত হতে চাইলেন না। এখন ধ্রুব অন্ধভাবে ওনার প্রতি রেগে আছে। যে রাগ শুরু হয়েছিল ধ্রুব যখন 10 বছর বয়স, আজ ধ্রুব 25 বছরের ছেলে। এতটা বছর সে অনেক যত্ন নিয়ে বাবার প্রতি এই রাগ অভিযোগগুলো পুষেছে। এত সহজে এগুলো মিটবে না। ওকে এখন কিছু বোঝানো মানে শুধু শুধু সময় নষ্ট করা। পাশ থেকে স্যারকে চুপ দেখে সেক্রেটারি রাহুল নিচু গলায় ধ্রুবকে বলল। তোমার বাবা চাইছেন তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকো, তাই তিনি বলেছিলেন। ধ্রুব বাকিটা আর শুনলই না, চেঁচিয়ে উঠল আবার। ও গড, প্লিজ দয়া করে আমার লাইফে দখল দেওয়া বন্ধ করো সবাই। আমি কাকে বিয়ে করব এটা আমি জানি। আমি চেয়েছি তোমার ফালতু ওই সাহায্যগুলো। তোমরা আবার আমার লাইফ এলোমেলো করে দিতে উঠে পড়ে লেগেছো, যেখানে আমি মাত্র মাথাটা উঁচু করা শিখেছি।
সামনে সৌরভ ইয়ামিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলের এই চূড়ান্ত বেয়াদবিগুলো তার হজম হচ্ছে না। আর সৌরভ বহু কষ্টে নিচু আওয়াজে বললেন, আমি ভেবেছি যদি আরেকবার তোমার লাইফটা গুছিয়ে। আমি বলেছি। ধ্রুব আবারও চেঁচালো। সৌরভ কথার খেই হারিয়ে ফেললেন। পাশ থেকে রাহুল নম্র কণ্ঠে ভয় নিয়ে ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, ধ্রুব, আস্তে কথা বলো প্লিজ। তোমার বাবার হাই প্রেশার আছে। ধ্রুব শুনে চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। নিজেকে রাগ কন্ট্রোল করে একটা সময় নিজেকে শান্ত করে চাপা স্বরে লাল চোখ নিয়ে বলল, আমি আমার বিয়েতে তোমায় বলবোই না, চিন্তা নেই। বিয়ে যেদিন করতে ইচ্ছে হবে না, জাস্ট কাজী অফিসে গিয়ে কাজ সেরে বউ নিয়ে চলে আসবো। তোমার লোক দেখানোর দায়িত্বগুলো আমার দরকার নেই, কখনো ছিলই না, ভবিষ্যতেও হবে না। সৌরভ মাথা তুলে ছেলের দিকে তাকালেন। বুকটা আবার ভারী হয়েছে তার। বুকের ব্যথা ক্রমশই বেড়ে যাচ্ছে। ধ্রুব হয়তো চিন্তাও করেনি এই কথাগুলো একটা বাবার জন্য কতটা পীড়াদায়ক। বাবা হিসেবে একজন পুরুষকে ব্যর্থ অনুভব করিয়ে ফেলতে পারে মুহূর্তেই। ধ্রুব কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। সৌরভ বুকে হাত দিয়ে পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়লেন। রাহুল দ্রুত ব্যাগ থেকে ইনহেলার আর প্রেসারি ঔষধ বের করে দিল ওনাকে। সৌরভ সেগুলো ধরলেনই না। ছেলের যাওয়ার দিকে টলমল চোখে চেয়ে থাকলেন। ধ্রুব মারাত্মক স্পিডে বাইক চালাচ্ছিল। ওর হাত আজ কাঁপছে রীতিমতো। শরীর হেলে পড়তে চাইছে, তবুও স্পিড কমাচ্ছে না। আজ এই রাস্তায় মরে পড়ে থাকলেও ধ্রুবর আফসোস হবে না। শালা জিন্দিগির প্রতি ঘেন্না ধরে গেছে রীতিমতো। একটা তামাশা চলছে ওর লাইফে। ধ্রুব বারবার গাড়িগুলো ওভারটেক করছিল, যেন আজ কোনো রকমে মরে যেতে পারলেই ওর তৃপ্তি। ধ্রুবর ফোন পকেটে বারবার বাজছে। কয়েকবার বেজে ফোন কাটলো। ধ্রুব ফোন রিসিভ করলো না। ওর চোখ দুটো ডলছে, যেন লুটিয়ে পড়বে এক্ষুনি। হয়তো পুরনো মেন্টাল ট্রমাটা আবার হানা দিতে চাইছে। বারবার ফোন বাজছিল, তাই একসময় অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে তানিয়ার গলার আওয়াজ শুনতে পেল। কাঁদতে কাঁদতে বলছে, ধ্রুব ভাই, অদিতি। গাড়ির শাসা আওয়াজে ধ্রুব কিছুই শুনতে পাচ্ছে না। তানিয়ার কাছে ওর নাম্বার দেয়া ছিল, যেন অদিতির খোঁজ নিতে পারে। তানিয়ার সাহস হবে না বিনা কারণে ধ্রুবকে কল দেয়ার। অদিতির হয়তো কিছু প্রয়োজন, তাই ধ্রুব বাইক এক পাশে সাইড করলো। কানে ফোন চেপে জিজ্ঞেস করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। হাঁপাচ্ছে। ও কান্না আটকে অশান্ত শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাইয়া, অদিতিকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎ ধ্রুবর বুক কেঁপে উঠল যেন। এমনিতেই অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপর এই খবর। ধ্রুব মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না। শান্ত থাকার চেষ্টা করে বলল, হোস্টেলে ফিরে নিও। না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশে জায়গাগুলো খোঁজা হয়েছে, কোথাও নেই। কেউ কেউ বলছে অদিতিকে লাস্টবার কতগুলো ছেলের সঙ্গে নাকি দেখেছে কয়জন। ধ্রুব অবিশ্বাস নিয়ে বলল, অদিতির ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? ভাইয়া, আমাদের ক্লাসমেট কজন, আমরাও বিশ্বাস করতে পারছি না এটা। তানিয়া থামলো এবার। ধ্রুব চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করলো। ওর মন এবার কু ডাকতে শুরু করেছে। আবারও মনের মধ্যে কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ও মা মারা যাবার পরে। ধ্রুবর বুক ধুকপুক করছে। ও অতিষ্ঠ ভঙ্গিতে নিজের বুকের বাপাসটা কুর্তার উপর খামছে ধরল। ধ্রুবর অস্থিরতা বাড়ছে ও বহু কষ্টে উচ্চারণ করলো কটা কথা। হোস্টেলের সিসিটিভি ফুটেজ চেক করো তানিয়া, আমি আসছি। ধ্রুব বাকি কথা শোনার আগেই এক মুহূর্তের মধ্যে বাইক একটানেই ঘুরিয়ে ফেলল ভার্সিটির দিকে। তারপর বাড়িয়ে দিল বাইকের স্পিড। আশেপাশের গাড়ি, বাইক, সিএনজি চলছে। একটা বাইকের এত স্পিড দেখে সবাই বারবার তাকাচ্ছিল ধ্রুবর দিকে। ধ্রুবর এসবে পরোয়া নেই। ওর ঘাম হচ্ছে ভীষণ। ও এক হাতের পিঠে কপালের ঘাম মুছে স্পিড বাড়াচ্ছে ক্রমশই। ওর বুক ধুকপুক করছে ভীষণ, যেন অদিতির কাছে উড়ে পৌঁছে গেলেই ওর শান্তি। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ওর আর নেই। ধ্রুবর বুক ব্যথা করছে, ক্রমশই অসুস্থ হয়ে যাচ্ছে ও মাথা ফেটে যাচ্ছে। আগের রোগের সিমটম দেখা যাচ্ছে। ধ্রুব ঢোক গেল। বিড়বিড় করে নিজের বুকের বাঁ পাশে চাপড় দিতে দিতে বলল, ও ঠিক আছে, সেফ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল।
এসবের মধ্যে হঠাৎ করে ধ্রুব উপলব্ধি করল ওর নিজের জীবনের থেকেও এখন ইম্পর্ট্যান্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আঁচড় লাগলে ধ্রুব ইয়ামিন পাগল পাগল হয়ে যায়। সেই মেয়েটা এখন নিখোঁজ, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে ও। একটা আয়োজিত জমকালো রাত অদিতি হারিয়ে যাওয়ার খবরে যেন মুষড়ে পড়ল। রাতের অন্ধকার বাড়ছিল ক্রমশই, সেই সঙ্গে বাড়ছে ধ্রুবর বুকের ব্যথাগুলো। ওই ব্যথাগুলো ধ্রুবকে উন্মাদ করে দিচ্ছে। ধ্রুব আজ যেন নিজের মধ্যেই নেই। কোনোরকম নিজের মানসিক অসুস্থতাকে ঠেলে এড়িয়ে ধ্রুব বাইক নিয়ে পৌঁছলো হোস্টেল বিল্ডিংয়ে। অফিস রুমের সামনে যেতেই দেখে রুমের সামনে অদিতির ডিপার্টমেন্টের অনেকেই জড়ো হয়ে আছে। অফিস ম্যানেজার হাঁকডাক ছেড়ে সবাইকে সামলানোর চেষ্টা করছে, কিছু থেকে বাকি সবাইকে চলে যাওয়ার জন্য বারবার বলছে। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে অধৈর্য ভঙ্গিতে বড় বড় পা ফেলে অফিস রুমে ঢুকে গেল। ধ্রুবকে দেখেই ওরা কম্পিউটারের সামনে থেকে সরে দাঁড়ালো। ধ্রুব ধপ করে কম্পিউটারের সামনের চেয়ারে বসে গেল। পুরো হোস্টেলের গত 2 ঘন্টার সিসিটিভি ফুটেজ উন্মাদের ন্যায় চেক করে যেতে লাগলো একের পর এক। পাশ থেকে ইমন ধ্রুবকে এভাবে মাউস কিবোর্ড চাপতে দেখে কাচুমাচু ভঙ্গিতে বলল। সিসিটিভি ফুটেজে কিছুই নাই ধ্রুব, আমরা খুঁজছি। ধ্রুব চোখ বুজে শ্বাস ছাড়ল, তবুও হাল ছাড়ল না। আবার লেগে গেল চেক করতে। ওর হাতের ভেনসনগুলো যেন এখন আরও বেশি ফুলে উঠেছে। ফোল্ড করা কুর্তার হাতার দিকটা নীল নীল ভেনসনে আরও আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কিন্তু ইমন সেগুলো দেখে চমকে উঠল। ধ্রুব কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমা এলে ভেনসন ফুলে যায়, সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ারও রেকর্ড আছে। ইমন ধ্রুবর দিকে তাকিয়ে রইল। এখন ধ্রুবকে কিছুই বলা যাবে না। এই মুহূর্তে ও বন্ধু ফন্দু দেখবে না। পাশ থেকে তানিয়া বলল। ভাইয়া, আমরা সব খুঁজে ফেলেছি, অদিতিকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে ধ্রুব এবার হার মানল। কম্পিউটারে রিপোর্ট ছেড়ে দিয়ে দুহাতে মুখ ডলে মুখে হাত চেপে বসে রইল কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। অদিতি, ধ্রুবর বাবার রাজনীতি, এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছে ও। তারপর একদম হঠাৎ ধ্রুব চেয়ার থেকে উঠে পড়ল। বাকিরা তখনও অবাক চোখে এক উন্মাদ প্রেমিককে দেখে যাচ্ছিল। ধ্রুব অফিস রুমের বাইরে গিয়ে সবার দিকে তাকালো। সবাইকে জহুরি চোখে দেখলো কারো মুখের এক্সপ্রেশন কেমন। সবাইকে চিন্তিত দেখাচ্ছে। ধ্রুব তাই ওদেরকে সন্দেহ করল না, বরং কথা তুলল গমগমে স্বরে বলল। অদিতিকে কেউ দেখেছো আজ? কেউ দেখে থাকলে কোথায় আর কখন দেখেছিলে, মনে পড়ছে কিছু? পাশ থেকে এক ছেলে ক্লাসমেট কিছুটা উঁচু কণ্ঠে বলল। আমি দেখেছিলাম ভার্সিটির গেটের সামনে ওকে দেখা গেছিল লাস্টবার কতগুলো ছেলেদের সাথে। ধ্রুব থামল, জিজ্ঞেস করল। ছেলেগুলোকে চেনো? ছেলেটা উত্তর দিল। মনে হয় না আমাদের ভার্সিটির কেউ, বাইরের কেউই লাগছিল। চোখ বুজে কিছু একটা ভাবার চেষ্টা করলো। তারপর হুট করে কি মনে করে ছুট লাগালো সামনের দিকে। পেছনে ইমন দৌড়ে আসে। ধ্রুব ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়ল। দারোয়ান তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। ধ্রুব ওর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করল না আর। তাকে না জাগিয়ে পকেট থেকে গেটের চাবি বের করে গেট খুলে ফেলল। ইমন ধ্রুবর কাণ্ড আর দারোয়ানকে এখনো মরার মতো ঘুমোতে দেখে ওর খুব হাসি পেল। তবে ওর হাসি ঠোঁটে আসে না ধ্রুবর অতিরিক্ত উন্মাদনা দেখে। ধ্রুব অফিস রুমের দিকে যেতে যেতে ইমনকে বলল। অদিতি ভার্সিটি থেকে বেরোয়নি, তার মানে ভার্সিটির সিসিটিভি ফুটেজ দেখা লাগবে। তুই ম্যানেজার থেকে অফিস রুমের চাবি নিয়ে আয়, কুইক। ইমন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল, বলল। কিন্তু চাবি তো ওনারা আমাকে দিবেন না, তুই গেলে হয়তো তোকে। ধ্রুব হাঁটতে হাঁটতে জবাবে বলল। গিয়ে বল ধ্রুব ইয়ামিন চেয়েছে, যা। ইমন এক দৌড়ে গেল। চাবি নিয়ে আসতেই ধ্রুব তালা খুলে ভেতরে ঢুকলো। ম্যানেজার মাঝরাতে ঘুম ভেঙে সতর্কভাবে পাশে দাঁড়িয়ে আছে। বলা যায় না এই বকাটে ছেলে আবার কোন কাণ্ড করে বসে। চাবি না দিলে চাকরি থাকবে না, আবার দিলেও বিপদ। ধ্রুব কম্পিউটারের সামনে বসে দেখছে সব। পাশে ইমন ঝুঁকে আছে কম্পিউটারের দিকে। দুজনের তীক্ষ্ণ চোখ দুটো স্থির স্ক্রিনে। হঠাৎ ধ্রুবর ভ্রু কুঁচকে গেল। ইমনও অবাক হয়ে বলল। এই ওটা এটা ওই ছেলেগুলো না যাদের তুই পিটিয়েছিলি তোদের ফ্যাক্টরিতে ঝামেলা করার জন্য? ধ্রুব ঝুঁকে এলো অনেকটাই স্ক্রিনের দিকে। ভালো করে এক একজনের কাজগুলো দেখলো ও।
ওরা রাত 9টা থেকে ভার্সিটির গেটের সামনে ঘুরঘুর করছে। ধ্রুব বেরিয়ে আসার সময় যে যার জায়গায় লুকিয়ে পড়েছিল, ধ্রুব যেতেই আবার বেরিয়েছে। যেই না অদিতি বেরিয়েছে, ওরা সবাই মিলে ওর পিছু নিয়েছিল। অদিতি সেটা বুঝে ভয়ে সিটিয়ে দ্রুত পা চালিয়েছিল। ওদের মধ্যে একজন আচমকা অদিতির সামনে দাঁড়িয়ে গেল। তারপর অদিতির ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করলেও কিছুক্ষণ। অদিতি ভয়েই কেঁদে ফেলেছে, বারবার কিছু বলছে ওদের। তারপর ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। মুখোশ পরা একটা ছেলে গাড়িতে বসা। ওই ছেলেগুলো অদিতিকে জোর করে গাড়িতে তুলে দিল। গাড়ি অদিতিকে নিয়ে চলে গেল। গাড়ির নম্বর D189260। এসব কিছু দেখে ধ্রুবর রাগ আর দেখে গিয়ে ও চেয়ার থেকে উঠে কম্পিউটার তুলে ফেলেছে হাতে আছাড় দেওয়ার জন্য। পাশ থেকে ম্যানেজার তটস্থ হয়ে চেয়ে আছে। ধ্রুবকে আটকাতে গেলে বিপদ। এদিকে ইমন দ্রুত ধ্রুবকে আটকে ফেলল। কি করছিস? রাখ এটা, রাখ বলছি।